চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, ৩ উপজেলার ১০৬ গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে থেমে থেমে যানজট, টানা বর্ষণে খানাখন্দে বেড়েছে দুর্ভোগ। খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমান নিহত, তদন্তে নেমেছে পুলিশ। সরবরাহ সংকটের অজুহাতে বিভিন্ন জেলায় সবজির বাজার চড়া, কাঁচামরিচ কেজি পৌঁছেছে ৪০০ টাকায়। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বেলা ৩টার দিকে ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, শুরুতে ইপিজেডের জায়ান্ট অ্যাক্সেসরিজ কারখানায় আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে এটি একটি ফোম কারখানা। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কোহা নদীর পানিতে এখনও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৩ উপজেলার ১০৬টি গ্রামে পানিবন্দী লক্ষাধিক মানুষ। ফুলগাজীতে মাছ ধরার সময় বন্যার পানিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ বন্ধ হলে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরশুরাম ও ফুলগাজীর ২১টি স্থানের ভাঙা বাঁধ দিয়ে নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে লোকালয়। অনেক জায়গা থেকে পানি নামায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। তবে নতুন করে প্লাবিত ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার শতাধিক গ্রাম। তলিয়ে আছে ঘরবাড়ি, আসবাবপত্র, ফসলি জমি। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো, তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। চারদিকে থই থই পানির মধ্যে উঁচু জায়গায় যারা আশ্রয় নিয়েছেন তারাও দিন পার করছেন পোকামাকড় আর সাপের আতঙ্কে। পানি হালকা একটু কমছে, বাড়ি থেকে যাদের একটু উপরে আছে তাদের তো কমছে, তারা চলে যাচ্ছে। আর যাদের এখনো কমেনি তারা এখন আশ্রয়কেন্দ্রে এখনো বন্দী হয়ে আছে। 3 দিন পর্যন্ত এভাবে পানিবদ্ধ হয়ে এভাবে আছি। প্রায় 15-20 পরিবারে এই ছাদে উঠছি আমরা। তো এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, তার পানির কোনো ব্যবস্থা নাই। পানিবন্দী এলাকায় আটকে পড়া মানুষজনকে উদ্ধার এবং ত্রাণ সহায়তায় কাজ করছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। যেহেতু পানি যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনো বন্ধ হয়ে যায়নি, মানুষজন এখনো নিরাপদে আছে। তবে পরিস্থিতির উপরে নির্ভর করে নিশ্চয়ই আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে পানির তোড়ে বাঁধের ভাঙা অংশ মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। একটা ফিজিবিলিটি শেষ হয়েছে, এটা চূড়ান্ত রিপোর্ট। আমরা ড্রাফট রিপোর্ট দিয়েই আমরা ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প দাখিল করছি। বন্যা ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে স্থায়ী বাঁধ নির্মাণ চান দুর্গত এলাকার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি তো বিপদসীমার নিচে আছে, এখন পর্যন্ত কি ধরনের দুর্ভোগ দেখতে পেয়েছেন? আর যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে, ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,২০০ জনের মতো আশ্রয় নিয়েছেন, সেখানে তাদেরকে কি পর্যাপ্ত খাবার বা পানির সুবিধা রয়েছে কিনা? জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যে সকল আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে তাদের খাবারের কোনো সমস্যা নাই। তাদের জন্য আছে, ওখানে রান্না করা খাবার আছে, শুকনো খাবার আছে। এবং অন্যান্য জায়গায় যদি দুর্গত এলাকাও কেউ আটকা পড়ে তাদেরকে উদ্ধারের তারা
ব্যবস্থা করবেন এবং নতুন নতুন এলাকায় যে প্লাবিত হচ্ছে সেখানে যদি কেউ আটকা পড়ে তাদেরকে উদ্ধারের জন্য তারা কাজ করবেন বলে আমাদেরকে বলেছেন জেলা প্রশাসক। সেই জন্য বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদেরকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক, তাৎক্ষণিকভাবে খবর রাখছেন এবং সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও সদস্যরাও কিন্তু কাজ করছে। আমি এখন আছি ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে। সেখানে এখনো যে পানির যে একটা ড্যাম তৈরি হয়েছে সে পানি এখনো নামেনি, তবে কিছু জায়গায় যে পানি নামছে এটা ধীর গতিতে পানি নামছে। এখনো মানুষের দুর্ভোগ দুর্দশা এগুলা থেকেই গেছে। আমি একটা বাড়িতে এসেছি, সেখানে একটা তাদের মুরগির ফার্ম আছে, সেখানে মুরগির ফার্মের যে নিচতলা সেটাও পানির তলে ডুবে আছে। তারপরে অনেকগুলো মুরগি মারা গেছে বলে তারা আমাদেরকে বলেছে এবং আরেকটি বাড়িতে আমরা দেখেছি সেখানে প্রত্যেকটি বাড়ির যে নিচতলা সেখানে কিন্তু পানি জমে আছে এবং বাড়ির যে মূল যে রাস্তা সেটিও কিন্তু পানির তলার মধ্যে আছে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এবার 1500 হেক্টর আমন বীজতলা ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এবং মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে 1000-এরও বেশি মাছের ঘের ও পুকুরের মাছ বেঁচে গেছে বলে এখানকার মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলেছেন। আমরা এখন যেখানে চতুর্পাশে মৎস্য পুকুর রয়েছে, পুকুরের মাছগুলো কিন্তু চলে গিয়েছে বলে এখানকার যারা ভুক্তভোগী তারা আমাদেরকে জানিয়েছে। এই যে বাড়িতে প্রবেশ করা সে বাড়িরও যে সড়ক সেটিতেও কিন্তু এখনো হাঁটু পরিমাণ পানি আছে। এইভাবে করে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের প্রত্যেকটি গ্রামের রাস্তাগুলো বা বাড়িগুলো একই অবস্থা সংগ্রহ করতে থাকুন। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এই নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, আপনি কি শুনতে পাচ্ছেন? কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং এখন সেখানে কি অবস্থা? আমরা কর্ণফুলী ইপিজেড যে কারখানাটি যে ইপিজেডের মধ্যে রয়েছে সেখানে আছে, কিন্তু প্রধান ফটকে আসলে নিরাপত্তা কর্মীরা আমাদেরকে আটকে দিয়েছে। গণমাধ্যম কর্মী কাউকে আসলে ভিতরে যেতে দিচ্ছে না। এটি বিশাল একটি এলাকা জুড়ে ইপিজেডের অবস্থান। সেখানে দুটি কারখানা আমরা জানতে পেরেছি, একটি ফোম কারখানা রয়েছে আর একটি অ্যাক্সেসরিজ কারখানা রয়েছে। এই দুটি কারখানায় আগুন লাগে খবর পায় ফায়ার সার্ভিস দুপুর 2:55। এরপরে ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট, পরবর্তীতে 4টি ইউনিট, সব মোট 8টি ইউনিট এখন পর্যন্ত এখানে এসেছে। আমরা দেখছি বাইরে উৎসুক মানুষ রয়েছে, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী অবস্থান করছে, কিন্তু গণমাধ্যম কর্মী এবং এখানকার যারা স্থানীয়রা আছে তারাও অপেক্ষা করছে, কিন্তু ভেতরে আসলে ফায়ার সার্ভিস ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এখানকার বিভিন্ন বাহিনী, আমরা পুলিশ থেকে শুরু করে নৌবাহিনী, সেনাবাহিনী তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আসলে চেষ্টা করছে এখানকার যে মানুষের চাপ, সেই চাপটি সামলেও তারা এখানকার আগুন নির্বাপনের যে যারা আছে বিশেষ করে ফায়ার সার্ভিস তাদেরকে প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু আমরা এই যে গেটে অবস্থান করছি আসলে সেই গেট থেকে আরো প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে সেই কারখানাটির অবস্থান। যখন আসলে আগুন লাগে এই জায়গা থেকেই কালো ধোঁয়া দেখতে পায় এবং যা ধারণা করা হচ্ছে আগুনের ব্যাপ্তি অনেক বিশাল এবং আগুনের সূত্রপাত আসলে কিভাবে সেটা আসলে নিশ্চিত হওয়া যায়নি, কারণ আজ শুক্রবার ইপিজেড সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ থাকার কথা, কিন্তু শিপমেন্টের কারণে অনেক সময় আমরা দেখি ইপিজেডের অধিকাংশ কারখানা ওভারটাইম দিয়ে আসলে কারখানাগুলো চালু রাখার চেষ্টা করে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কি কারণ কারখানাটি খোলা ছিল কিনা কিংবা আজ কাজ বন্ধ ছিল কিনা সেটি আসলে জানাতে পারেনি কেউই। আমরা চেষ্টা করছি তথ্য জানার। এখন পর্যন্ত আমরা প্রধান ফটকে অবস্থান করছি, এখানে আসলে গণমাধ্যম এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু কাউকে ভিতরে এখন পর্যন্ত প্রবেশের অনুমতি দেয়নি ইপিজেড কর্তৃপক্ষ। এখন পর্যন্ত চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 2টো গাড়ি এখন অপেক্ষা করছে আসলে ভেতরে ঢোকার। তবে এখানে উৎসুক মানুষের ভিড় সামলে ভেতরে যাওয়া এটি একটি দুঃসাধ্য ব্যাপার। তবে চেষ্টা করছে, আমরা দেখছি সেনাবাহিনী, নৌবাহিনী সহ অন্যান্য বাহিনী যারা রয়েছে তারা চেষ্টা করে যাচ্ছে ভেতরে প্রবেশ করার। আমরা দেখছি গেট খুলছে, গেট খুলে ভেতরে গাড়ি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যতটুকু ধারণা করছি যে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হচ্ছে, সব মিলিয়ে 9টি ইউনিট যুক্ত হচ্ছে এই মুহূর্তে। ফলে আগুনের বিশালতা কিন্তু কিংবা আগুনের ব্যাপকতা যে নিশ্চিতভাবে
বেশি সেটি অনুমেয়। তবে আগুন এখনো ছড়াচ্ছে কিনা, অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষে কোনো কথা বলছে না, এবং যারা মালিক পক্ষে ধারণা করা হচ্ছে এই দুটি কারখানার মালিক বিদেশি কোনো পক্ষ, অর্থাৎ এখানকার যারা বিনিয়োগ করেছে ইপিজেডে কর্ণফুলীতে বেশিরভাগ হচ্ছে বিদেশি বিনিয়োগকারী। ফলে এখন পর্যন্ত ভেতরের কি অবস্থা, কয়টি কারখানা, আমরা এতটুকু পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে তথ্য পেয়েছি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাত্র দুটো কারখানায়, বিশেষ করে একটি ফোম কারখানা রয়েছে এবং আরেকটি অ্যাক্সেসরিজের কারখানা রয়েছে, সেই দুটি কারখানায় আগুন লেগেছে। তবে আগুনের পরবর্তী সর্বশেষ কি তথ্য, সে তথ্য আসলে আমরা যেহেতু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না গণমাধ্যম কর্মীদের, ফলে সেটি এখন আমরা নিশ্চিত করে জানতে পারছি না। আমরা দেখছি প্রায় 10 মিনিট হতে চললো ফায়ার সার্ভিসের একটি ইউনিট অপেক্ষা করছে, কিন্তু ভেতর থেকে আসলে অনুমতি না পাওয়ায় সেই গাড়িগুলো এখনো প্রবেশের জন্য অপেক্ষা করছে। তবে সাধারণ মানুষের ভিড় থামলে ভেতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এখানকার আমরা দেখছি উৎসুক মানুষের ভিড় বেশি, যারা এখানকারই কর্মী অনেকে এসেছেন, তাদের আসলে কারখানায় আগুন লেগেছে না সে খবরে। তবে ভেতর থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি, যখন 2:30টার দিকে আগুনের সূত্রপাত, ফায়ার সার্ভিস যেহেতু বলছে তারা 2:55 আগুন লাগার খবর পায়, তখন থেকে আসলে ধোঁয়া, দূর থেকে কালো ধোঁয়া দেখতে পেয়েছেন। তবে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে এখানে এসেছেন। এখানে এসে তারা শিল্প পুলিশের, আমরা দেখছি বিশেষ একটি ইউনিট এসেছে, তারা তৎপরতা চালাচ্ছে এখানে আসলে যাতে নিরাপত্তার পাশাপাশি এখানকার যে কারখানার যে রয়েছে সেগুলোকে সুরক্ষিত করার জন্য তারাও চেষ্টা করছেন। কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্রায় 10 মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই ইউনিটটি প্রবেশ করতে পারছে না। তবে এখন পর্যন্ত চেষ্টা চলছে সেই গাড়িটি প্রবেশ করানোর, উৎসুক মানুষের ভিড় ঠেলে। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি জানি, 2:55 কর্ণফুলী ইপিজেডের কারখানায়, দুটি কারখানায় আগুন লাগে, এবং সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 8টি ইউনিট যুক্ত হচ্ছে এবং আরেকটি ইউনিট যুক্ত হবার অপেক্ষায় রয়েছে। এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত কর্ণফুলী ইপিজেডে আগুন লাগার সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি রাকিব, সেখানে অনেক সেনাবাহিনীর সদস্য রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা কি জানিয়েছেন এই আগুনের ভয়াবহতা সম্পর্কে, বা কিভাবে আগুন লেগেছে? তারা কি সেখানে নিরাপত্তায় ছিলেন? আসলে সেনাবাহিনীর যে দলটি এসেছে, সেনাবাহিনীর দলটির টহল টিম হিসাবে খবর পেয়ে, আগুন লাগার খবর পেয়ে তারা এসেছে এখানে, যেহেতু একটি বিশেষায়িত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এটি, এবং সেখানে নিরাপত্তার বিষয় রয়েছে। আমরা জানি বাংলাদেশে আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষ, অর্থাৎ যারা বেসামরিক মানুষজন আছে, তাদের উৎসুক মানুষের একটি ভিড় থাকে। সেই ভিড় গণমাধ্যমের জন্য গণমাধ্যম তারা সেনাবাহিনীর যে কথাটি বলছে, তারা আসলে এখানে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আছে, এবং তারাও আসলে ভিতরে প্রবেশ করতে পারেনি, ভেতরে কি অবস্থা তারাও জানাতে পারেনি। আপনার কাছে জানতে চাই, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন ছিল, কারখানায় কি কোনো কাজ চলছিল আজকে? নিশ্চয় চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের প্রায় 2টি কারখানায় আগুন লেগেছে। ইতোমধ্যে চট্টগ্রামের এই ইপিজেড কারখানার আগুন নেভাতে 9টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের। সেই সব বিষয় বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। নোয়াখালী, লক্ষ্মীপুর ও সাতক্ষীরায় বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি। নোয়াখালী জেলা শহর, মাইজদী সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকার বেশিরভাগ রাস্তাঘাট এখনও পানির নিচে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে, এতে যান চলাচলে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো দখল দূষণের কারণে প্রতি বছর বর্ষায় দুর্ভোগ হচ্ছে। লক্ষ্মীপুরে জলাবদ্ধ এলাকা থেকে পানি নেমে গেলেও রাস্তাঘাটের বেহাল অবস্থায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার 5টি উপজেলায় 3 শতাধিক পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। পাশাপাশি তলিয়ে গেছে কয়েকশো একর আমনের বীজতলা ও শাকসবজির মাঠ। জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা পৌরসভা সহ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা। এদিকে 2 দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ির সাথে রাঙামাটির লংগদুর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এই হাউজিং এর ব্যক্তিগত কেউ খাজনা ট্যাক্স তো বাকি রাখেনি, সবাই তো খাজনা ট্যাক্স দিয়েছে, সরকারের যা যা প্রয়োজন সবাই দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য একটা মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না। এই শহরের চারিদিকে যে সমস্ত নালা নর্দমা আছে, খাল আছে, এগুলাকে যদি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে আমার মনে হয় জলাবদ্ধতা স্থায়ীভাবে থাকবে না। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। এর আগে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বৃষ্টির কারণে খানাখন্দে পড়ে যানবাহন বিকল হওয়ায় রাতে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এখন পর্যন্ত সড়কটিতে থেমে থেমে চলছে যানবাহন, যানজটে নাকাল শত শত যাত্রী। চালকরা জানান, গোলচত্বর এবং সরাইল বিশ্ব রোড এলাকায় 4 লেন সড়কের নির্মাণ কাজ এবং খানাখন্দের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সড়ক জুড়ে গর্তের কারণে যানবাহনের ধীর গতি দুর্ভোগ বাড়িয়েছে। এদিকে যানজট নিরসনে কাজ চলছে বলে জানায় পুলিশ। বিশ্ব রোডে কিছু ভাঙন আছে, আশুগঞ্জে গুলচত্বরে কিছু ভাঙন আছে, তাছাড়া হাইওয়েতে বিভিন্ন জায়গায় কিছু কিছু গর্ত আছে, ওইগুলো সব কিছু মিলে আমাদের এই যানজটটা একটু তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ঢাকা সিলেট হাইওয়েতে গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এবার জানাবো জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। সিলেটে জুলাই আন্দোলনে হতাহতদের অনেকেই কোনো স্বীকৃতি পাননি। গণ অভ্যুত্থানে অংশ নিয়ে কেউ হারিয়েছেন চোখ, কেউ পা, আবার কেউ শরীরে বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্লিন্টারের যন্ত্রণা। অথচ আহতদের অনেকেই পাননি সঠিক চিকিৎসা ও সহায়তা। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিজয় মিছিলে অংশ নেয় সিলেটের মুন্সিপাড়ার 10 বছর বয়সী রুহান। সেখানেই পুলিশের গুলিতে এক চোখ হারায় সে, অথচ এখনো মেলেনি কোনো স্বীকৃতি। একইভাবে আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারান আলাল আহমেদ। একটি চোখ নিয়ে তিনি লড়ছেন কঠিন জীবনযুদ্ধে। জুলাই সনদ হলো আমাদের একটা ইজ্জত সম্মান। জুলাই সনদটা পেলে আমরা খুবই আনন্দিত হব। এমসি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জহির খান। আন্দোলনের সময় পুলিশের গুলি তার পায়ে লাগে। স্বাভাবিক জীবনে আর ফিরতে পারবেন কিনা সেই দুশ্চিন্তা পরিবারের একমাত্র উপার্জনক্ষম জহিরের। ঠিকভাবে যে স্থায়ী অক্ষমতা বা পঙ্গুত্ব আমরা যেভাবে বরণ করেছি সেখান থেকে ফিরে আসার আর সুযোগ নেই, এবং স্বাভাবিক জীবন যদি আমি ফিরে আসতেও চাই, এটা এমন পর্যায়ে গুরুতর হয়েছে যে আমার স্বাভাবিক চলাফেরা যেটা হাঁটার সেই ক্ষমতাও নেই। তো আমি সরকারের কাছে আমি একটা আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যে আমাদের পুনর্বাসনের যে ব্যাপারটা এটা নিশ্চিত করা। জুলাই আন্দোলনে নারীদেরও প্রতিবাদী অংশগ্রহণ ছিল। তাদেরই একজন এমসি কলেজের মাস্টার্স শিক্ষার্থী লতিফা আক্তার। পুলিশের লাঠিচার্জে পায়ে আঘাত পান তিনি। এখন চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কিছুক্ষণ বেশি রাস্তায় একটু হাঁটাচলা করি তাইলে আমার পা ফুলে যায়, সিঁড়ি পাইতে পারি না। কারণ আমাদের তো মনে করেন আমাদের অভাবের সংসার, আমাদেরকে হাঁটতে হবে, আমাদের হচ্ছে পায়ের লোক। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর এখন তাদের একটাই চাওয়া, জুলাই সনদ যেন দ্রুত বাস্তবায়ন হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে পশ্চিম মহেশ্বর পাশা এলাকায় নিজ বাসার সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানায়, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে কুয়েটের শিক্ষার্থীদের 2 পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থানা যুবদল সহ সভাপতি মাহবুবুর রহমানের ছবি ভাইরাল হয়। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে যুবদল।
নিয়ে আরো জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতাকে যে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনায় কি এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে কিনা, আর এখন তার মরদেহ কোথায় রাখা হয়েছে? এখন আসলে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে আছে। আমরা খুলনা মেডিকেল কলেজের মর্গের সামনে আছি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে মেডিকেল কলেজের মর্গের সামনে এখনো তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। মাহবুব রহমানের এই ঘটনার ব্যাপারে আমরা তার পিতার সঙ্গে কথা বলেছি, তার শ্বশুরের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এখন অবশ্য এই হত্যার কারণ হিসেবে এখনো কোনো কিছু জানাতে পারেনি। তবে তারা যেটি বলছেন যে মাহবুব রহমান 5ই আগস্টের পরবর্তীতে বিএনপি অফিস ভাঙচুর মামলার তারা বাদী ছিলেন। এরপরে তিনি কুয়েটের দুই পক্ষে ছাত্র সংঘর্ষের ঘটনা সময়ও তিনি তার অবস্থান ছিল এবং কিছুদিন আগেও তিনি মাদক বিরোধী একটি মানববন্ধনেও তিনি উপস্থিত ছিল, ভূমিকা রেখেছেন। এই সমস্ত কিছু বিবেচনায় নিয়েই তারা মনে করছেন যে পূর্ব শত্রুতার জেরে আসলে এই হামলাটি হয়ে থাকতে পারে। আমরা যতদূর জানতে পেরেছি যে মাহবুব রহমানের দুইটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে এবং দৌলতপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি বলেছেন যে মাহবুব রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে, যার মধ্যে মাদক সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি এবং পুলিশও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং তারা বলছেন যে এই লাশের যে মর্গের যে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা আসলে তারপরে পরবর্তী যে আইনি পদক্ষেপ সেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এখানে মাহবুব রহমানের লাশ নিয়ে আসার পরপরই আমরা দেখেছি যে বিএনপির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এসেছেন, এখানে অ্যাডভোকেট শফিকুল আলম মনাও এসেছেন এবং তারা অবশ্য খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়ে পুলিশের ব্যর্থতার বিষয়টাকে দায়ী করেছেন, বলছেন যে এই কারণেই আসলে এই ধরনের হত্যাকাণ্ড দিনের বেলা ঘটছে। খুলনা থেকে মাহবুবুর রহমানকে হত্যার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। বৃষ্টি ও সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম, বেড়েছে কাঁচা মরিচের দামও। এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে আগের তুলনায় বাড়তি সবজির দাম, কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। চট্টগ্রামের প্রতি ডজন ডিমের দাম 115 থেকে 120 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম বলছে বিক্রেতারা। রাজশাহীর বাজারে গেল সপ্তাহের 50 টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 55 টাকায়। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বরিশালে নাগালের বাইরে সবজির দাম। গত সপ্তাহের চেয়ে প্রতিটি সবজি কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। একই অবস্থা সিলেট, খুলনাতেও। এছাড়া চালের দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে। মোটা চাল 54 টাকা থেকে 55 টাকা এবং চিকন চাল 68 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। দোকানদাররা অজুহাত দিতেছে যে মার্কেটে মাল নাই, অথচ দেখা যায় গোডাউনে গেলে মালের অভাব নেই। কিন্তু এই অজুহাতে তারা বৃষ্টির অজুহাত দিয়ে তারা মালের দাম অনেক বাড়াই দিতেছে। দামটা আজকে অনেক বেশি। যেমন আমি শসা কিনলাম 80 টাকা কেজি, তারপরে কাঁচা মরিচ 400 টাকা কেজি, তারপরে আপনার গাজর কিনলাম 80 টাকা কেজি। শেরপুরের নালিতা বাড়িতে পানিহাটা সীমান্ত দিয়ে 10 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে তাদের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়, পরে বিজিবি তাদের আটক করে। তাদের মধ্যে 2 জন পুরুষ, 4 জন নারী ও 4 জন শিশু রয়েছে। সবাই একই পরিবারের। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় 2 বছর আগে কাজের সন্ধানে বিভিন্ন আরব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তারা। পরে সেখান থেকে চলে যায় দিল্লিতে। সেখানেই 2 বছর কাটে তাদের পরিবারের। ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে যশোরের একটি হোটেলে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। হাসনাত বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচন করতে চান তাহলে তাকেও জাতির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অভিযোগ করেন, এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন বিরোধী বানানো হচ্ছে। বলেন, জুলাই সনদ, সংস্কার, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। পরে যশোর ঈদগাহ ময়দানে পথসভায় অংশ নেয় নেতাকর্মীরা। যশোরের পর খুলনায় রয়েছে এনসিপির পদযাত্রা। একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি, এগুলা মিলে যাচ্ছে। আবার একটা ফেসিজমকে আবার হচ্ছে রিহেবিলিটেট করা, পুনর্বাসন করার এই যে ছকগুলা, স্ট্র্যাটেজিগুলা মিলতেছে। আমাদেরকে
পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলোই লাগবে। দেশের আমদানি রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে আজও সার্ভার জটিলতায় বিড়ম্বনার অভিযোগ সেবাগ্রহীতাদের। সকাল থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে আসতে থাকেন এনবিআর কর্মকর্তা ও C&F এজেন্ট প্রতিনিধিরা। কর্মকর্তারা বলছেন, ছুটির দিনে কাস্টমস হাউস খোলা রাখাকে স্বাগত জানিয়েছেন ব্যবহারকারীরা। তবে সার্ভার জটিলতার অভিযোগ ছিল আজও। সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে দ্রুত এই সংকট সমাধানের আশা কাস্টমস কর্তৃপক্ষের। আন্তঃবাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন ধরে বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে সব কাস্টমস হাউসকে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেয় রাজস্ব বোর্ড। ঠিকভাবে হয় নাই, গতকালকেও কাজ হয় নাই, এজন্য এটা খুব আমাদের জন্য ভালো। কন্টিনিউয়াস ড্যামারেজ হয়, এটা ইম্পোর্টারের ক্ষতি, আমাদেরও কিছুটা ক্ষতি হয় কাজের ব্যাঘাটে। এই জন্য যেটা খোলা রাখছে এটা আমাদের জন্য সুবিধাজনক। এটার সমাধান কোনো পথে আমাদের কমিশনার মহোদয় উদ্যোগতা নিচ্ছে না। অ্যাকচুয়ালি এই সার্ভারটা না থাকলে আমাদের CNF এর কোনো দামই নেই। ব্যাকলগ তৈরি হচ্ছে। CNFরা এই কয়েকটা দিন যে প্রবলেম ফেস করেছে, এই শুক্র শনিবার এই পণ্য চালান অ্যাসেসমেন্টের মাধ্যমে খালাস হলে পণ্যের আমাদের যে পোর্টের ব্যাকলগও কমবে, একই সাথে আমাদের যে স্টেক হোল্ডার বা সার্ভিস নিচ্ছেন যারা, তারা উপকৃত হবে। আইনের জটিলতায় রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে পারছে না জেলা পরিষদ। গত 5 বছর ধরে বন্ধ আছে নিয়োগ কার্যক্রম। প্রতি মাসে অনেক শিক্ষক অবসরে যাওয়ার পর শূন্য পদের সংখ্যা এখন প্রায় 1000। এতে ব্যাহত হচ্ছে শিশুদের পাঠদান কার্যক্রম। 1997 সালে পার্বত্য চুক্তির মাধ্যমে 3 পার্বত্য জেলায় শিক্ষক নিয়োগ ও পদায়নের দায়িত্ব পায় জেলা পরিষদ। পাহাড়ে এই চাকরিতে নিয়োগের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয় 40 বছর, কিন্তু 2020 সালে তা কমিয়ে 30 বছর করলে বাড়ে অসন্তোষ। এক পর্যায়ে বিষয়টি গড়ায় আদালতে। 5 বছর ধরে বন্ধ আছে শিক্ষক নিয়োগ কার্যক্রম। এমনকি এই সময় অনেকে অবসর নিলেও সেসব পদে আর কোনো শিক্ষক পদায়ন হয়নি। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তি চাপে পড়েছেন শিক্ষকরা। শিক্ষক সংকট হলে আমাদের সঠিক পাঠদান তো হওয়ার দূরের কথা, আমাদের খুব কষ্ট করে চালাতে হচ্ছে। এটা বিদ্যালয়গুলোতে যদি শিক্ষক পদ শূন্য থাকে, আমাদের লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি না। অনেক স্কুলে 2 জন টিচার নিয়ে স্কুল চালাতে হচ্ছে। সচেতন মহল বলছে, সমস্যার সমাধান না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন প্রজন্মের শিশুরা। এজন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। ব্যক্তিগত অভিমত হলো যে জেলা পরিষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত কার্যকরী করার মাধ্যমে এই এলাকার শিক্ষা সংকটকে দূরীভূত করা। শিক্ষক নিয়োগ জটিলতায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে দাবি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। যে কারণে নিয়োগটা বন্ধ আছে সেটি হলো যে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন আছে। তো রিট পিটিশনের কারণে সেখানে মামলাটা থাকাতে এখানে নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করা যাচ্ছে না, যার ফলে এটি আসলে পড়াশোনা এবং বিভিন্ন প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবেই। জেলায় 760টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় 50,000। তবে সহকারী শিক্ষক 602টি এবং প্রধান শিক্ষকের পদ খালি আছে 373টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে 5টি যানবাহনের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। বেলা 11টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজার উত্তর থানার সামনে এসব দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনে থাকা ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস, প্রাইভেট কার ও একটি জিপ গাড়িকে ধাক্কা দেয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। পরে দুর্ঘটনায় পড়া বাহনগুলোকে সরিয়ে নেয় পুলিশ। থানার সামনে 5টি গাড়ির সংঘর্ষ হয়। এখানে 2টা প্রাইভেট কার এবং 3টি বাস রয়েছে। এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোল্লা তেঘরিয়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে অটোরিকশা নিয়ে বের হন রফিকুল ইসলাম। রাতে বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সকালে গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এই ঘটনার প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। কিশোরগঞ্জে নিখোঁজের 5 দিন পর রোজামণি নামে 6 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সকালে সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল শিশু রোজামণি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার 5 দিন পর আজ সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনি বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গাজীপুরে একটি কালভার্টের পাশে পড়ে থাকা একটি কার্টুনের মধ্য থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ জানতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। কয়েক দফায় নীতিমালা করেও টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না প্রশাসন। পর্যটকবাহী হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করা যাচ্ছে না। এতে ক্ষতি হচ্ছে ফসলি জমি, অস্থায়ী বাঁধের। কমছে হাওরের মাছ, পাখি। টাঙ্গুয়ার হাওরের ভেতরে ইঞ্জিন চালিত নৌযান প্রবেশ করবে না। ওয়াচ টাওয়ার এলাকায় গান বাজনা করা যাবে না, এমন মাইকিং করা হচ্ছে হাওরের প্রবেশ মুখে। তবে মাইকিং এর নৌকার পাশ দিয়ে প্রবেশ করছে বড় বড় হাউসবোট সহ ইঞ্জিন চালিত নৌকা। চলছে সাউন্ড সিস্টেম ব্যবহার করে গান বাজনা। তুমি মাইক নিও না, মাইক চলে না, আমরা ওই সুলমানপুর আর এদিক থেকে আমরা বন্ধ করে দিই। হাউসবোট যদি হাওরের মাঝখানে থাকে তাহলে আমাদের সুবিধা হয়, জায়গা পরিষ্কার থাকে। আর এই ছোট ছোট নৌকা দিয়া আইসা মনে করেন যে ওরা ঘুরে। পর্যটকবাহী হাউসবোট নির্ধারিত রুট না মানায় ফসলি জমি, অস্থায়ী বাঁধের ক্ষতি হচ্ছে। কমছে হাওরের মাছ। নৌযান প্রবেশ না করলে হাওরের পরিবেশ ঠিক থাকবে বলছেন পর্যটকরা। পরিবেশটা যদি ওই বোটগুলো না ঢুকে তাইলে খুবই ভালো থাকবে। ঠিক আছে, এখানে ওই বোটগুলো ঢুকাতে মনে করেন যে আপনার পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। সম্প্রতি জেলা প্রশাসন টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের চলাচলে কয়েক দফা নীতিমালা প্রণয়ন করেছে। এই নীতিমালা বাস্তবায়নে প্রচারণা চালানোর পাশাপাশি না মানলে জরিমানাও করা হচ্ছে। আমাদের স্থানীয় যে উপজেলা নির্বাহী অফিসার আছে উনি নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে আছি। আমরা হাউসবোট যে মালিক যারা, তাদেরকে নিয়ে বসেছি। তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে তারা হাউসবোট ওয়াচ টাওয়ার এলাকায় প্রবেশ করাবে না। কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরে গত 5 বছর ধরে হাউসবোট চলাচল করছে। প্রতি বছরই বাড়ছে সংখ্যা। বর্তমানে হাউসবোট আছে 500-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় 3.5 কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। জানান, বৃহস্পতিবার থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। সেখান থেকে ভারতীয় শাড়ি, সানগ্লাস, চিনি, সাবান, মহিষ সহ 2 কোটি টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এছাড়া অভিযানে বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করা হয়। এদিকে সুনামগঞ্জ সীমান্তে একটি কাভার্ড ভ্যান থেকে কুকুর বিড়ালের ওষুধ, খাবার ও পোশাক আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা বলে জানায় বিজিবি। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় 10 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে উপজেলার আমুয়া বাজার সংলগ্ন এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ মামুন পোদ্দার অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তিনি পুকুরটিতে দেশীয় ও বিদেশি প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে আসছিলেন। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রং ধারণ করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে এবং মাছ মরে পানিতে ভেসে ওঠে। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।